হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদেরকে দারুণ একটি মজার গল্প শোনাতে। আজকের গল্পটা আমার মামির কাজ আমি কিভাবে করে দিতাম, সেই গল্পটাই তোমাদেরকে শোনাবো। আজকের গল্পটা খুবই রোমান্টিক হতে যাচ্ছে। তো চলো, কানে হেডফোন লাগিয়ে ফাটাফাট বসে যাও। আর হ্যাঁ, পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি না শোনো, অবশ্যই এই গল্পের মজাটা নিতে পারবে না। তাই পুরো গল্পটা শোনার অনুরোধ রইল। তো চলো শুরু করছি গল্প। প্রিয় বন্ধুরা, আমার নাম শিবা। আমি আমার মামার বাড়িতেই থাকি। লেখাপড়া শেষ করে চাকরির ইন্টারভিউ দিয়েছি। চাকরি হয়েছে নতুন নতুন, মাত্র 1 সপ্তাহ ডিউটি করেছি। যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে চলে যায়। তারপর থেকেই আমি মামির কাছেই থাকি। হঠাৎ করে মামি আর মামা তারা ঘুরতে বেরোয়। একটা টোরে গিয়েছিল, সেখানে একটা রোড অ্যাক্সিডেন্ট করে মামি বেঁচে গেল, মামার আর বাঁচা সম্ভব হয় নাই। মামি আর মামার দাম্পত্য জীবন ছিল মাত্র 3.5 বছরের। 3.5 বছর জীবনে মামা মামি একটা বাচ্চাও নিতে পারেননি। তাদের খুব ইচ্ছে ছিল তারা নিজের সংসারটাকে খুবই ভালোভাবে গুছিয়ে গাছিয়ে নিয়ে তাদের শুরু থেকে কিছু কিছু ইচ্ছে থাকে মানুষের, যেমন শরীরচর্চার পুরো লাইফটাকে একটু এনজয় করা, তারপরে মাতা পিতা হওয়ার লাইফটা এনজয় করা। তো সেটাই তারা করছিলেন। 3.5 বছর খুব বেশি একটা সময় নয়। মামা চলে গেলে মামি বড্ড একা হয়ে যায়। কিন্তু আমার মামা প্রভাবশালী ছিলেন। আমার মামি ছিল মধ্যবর্তী ঘরের একটি মেয়ে। সে খুব ভালো করে জানতো সে যদি এখান থেকে চলে যায়, তাহলে এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত কিছুই আর তার থাকবে না। অন্যদিকে আমি ছিলাম একমাত্র ভাগিনা। আমার বাবারও যা ছিল সবটাই ছিল আমার। টাকা পয়সার অভাব ছিল না, শুধু অভাব ছিল ভালোবাসার, ভালো লাগার, যত্ন করার। কিন্তু মামা বেঁচে থাকতে কখনো আমার অযত্ন হয়নি। তবে মামা চলে যাওয়ার পর থেকে মামি মনমরা হয়ে যাওয়ায় মাঝে মধ্যে আমার যেমন চলাফেরা, খাওয়া দাওয়ায় একটু তো সমস্যা হয়। কিন্তু আমি কিছু মনে করি না। কেন মনে করি না? সেও তো মানুষ, তার ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে। এজন্য আমি তাকে কখনো বিরক্তও করি না। যাই হোক, এত কিছু থাকার পরেও আমার মামি একটা জব শুরু করে দিলেন। খুব ভালো একটা জব নিয়েছে সে। তার বেশ ভালো একটা স্যালারি, পোস্টটাও বেশ বড়। তো আমিও নতুন নতুন চাকরি নিয়েছি। আসলে ধন সম্পদ যাই থাক, তা তো বসে বসে খেলে হবে না। একটা কাজ তো সবাইকেই করতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। আমি নতুন কর্ম শুরু করেছি। মোটামুটি ডিউটি করার পরে আমি প্রথম মাসের বেতনটা পেয়েছি। পাওয়ার পর মামির হাতে এনে তুলে দিলাম। মামি না বড্ড খুশি হলেন। তারপর মামি আমাকে নিজে মুখে বলছেন, শোন শিবা, জীবনে যা হবার তা হয়ে গেছিল। আমি চাচ্ছি কি, কাজকামের পাশাপাশি মাঝে মধ্যে তোকে নিয়ে একটু ঘুরতে যাব, এতে করে ভালো লাগবে। আমিও মামির এই ডাকে সাড়া দিই। দিয়ে আমরা প্রতিবারই বন্ধের দিন ঘুরতে যেতাম। মামিকে নিয়ে আমি একটু ঘুরে আসলে মামি একটু, তার চেহারার মধ্যে যে কষ্টের ছাপটা সেটা একটু কম বোঝা যেত। এইভাবেই বেশ চলে গেল। এদিকে মামা মারা যাওয়া 1.5 বছর হয়ে গেল। মামিকে আমি অনেকটা সময় দিলাম রিকভারি করার জন্য। তারপরে একটা সময় আসলো যে সমস্ত দুঃখ কষ্ট ভিতরে চাপা দিয়ে মামি স্বাভাবিক হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য যতটুক বাইরে থেকে দেখানো যায় অতটুক দেখানো শুরু করলো। কিন্তু এই দেখানো যে ভিতর থেকে ছিল না, তা আমি বেশ ভালো বুঝতাম। তার ভিতরে একটা চাপা কষ্ট ছিল। আমি মামিকে কথায় কথায় বলতাম, লোক দেখিয়ে তুমি রাখতে পারো, কিন্তু তোমার ভেতরের খবর কিন্তু আমি জানি। তোমার এই মুখের মধ্যে চমকটা, হাসিটা, কথাটা সবটাই তো বাইরে দেখানো, কিন্তু মনের মধ্যে যে তোমার রুহু কেঁদে কেঁদে উঠে তা কিন্তু আমি বুঝি। তাই আমার সামনে অভিনয় করো না। এভাবে কেন বলতে পারতাম? মামির সঙ্গে আমি প্রচণ্ড ফ্রি ছিলাম। আর মামি শিক্ষিত মহিলা ছিল, সেও অনেকটা ফ্রি ছিল। সে আমার মামি হলো, সে কিন্তু আমার থেকে বয়সে 3 বছরের ছোট। যাই হোক বন্ধুরা, সব কিছু শেষ হয়ে গেল এই অধ্যায়।
তো আমি প্রথম বেতন পারলাম, পাওয়ার পর মামিকে নিয়ে এভাবেই ঘুরতাম, মাঝে মধ্যে ঘুরতাম। আমার মামি দেখতে শুনতে বেশ উঁচু ছিল, লম্বা ছিল, সুন্দর ছিল। সে চাকরি করত। তার ড্রেসগুলো হতো খুবই সুন্দর, ঢিলে ঢালা। সে ড্রেস পরে যখন অফিসে যেত তাকে দেখতে খুব দারুণ লাগতো। তার ঢিলে ঢালা ড্রেসের উপর দিয়েই এত সুন্দর করে, মনে করো, ওই শরীরের গঠন বোঝা যেত, যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তো আমিও মুগ্ধ হয়ে যেতাম। কিন্তু না, এগুলো তো মাথায় নিয়ে ঘুরলে আর হবে না। অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে থাকতাম আর নিজের মনকে বুঝিয়ে রাখতাম। এই করে করে বেশ কিছুদিন গেল। পরে নিজেকে আর আমি নিজে বশে রাখতে পারলাম না। পরে আমি কিছু নতুন বই কেনা শুরু করলাম। এই যে আমার একটা নতুন অধ্যায় শুরু হলো। নতুন বই কিনে আমি সেগুলো পড়তে থাকি। সেগুলা পড়তে পড়তে আমার মনের মধ্যে নতুন ইচ্ছে জেগে ওঠে। কিন্তু সেই ইচ্ছে আমার বশে থাকে না। তখন আমি আমার ইচ্ছে নিজেই পূরণ করি। এভাবে বেশ কিছুটা দিন চলতে থাকে। চলতে একদিন গভীর রাতে আমি উঠেছি, একটু ওয়াশরুমে যাব। বাথরুমে যাওয়ার সময় যে দৃশ্য আমার চোখে পড়ল তা দেখে তো আমার চোখ একদম আটকে গেল। তো কী দৃশ্য আমার চোখে পড়েছে সেটাই আমি তোমাদের বলবো। আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম মামি ঘর থেকে ঝোপ কিছু শব্দ ভেসে আসছিল আমার কানে। আমার আগ্রহ হলো, আমি একটু এগোতেই দেখলাম তার ঘর থেকে এই শব্দটা এসছিল। দরজাটা চাপানো ছিল, কিন্তু ভিতর থেকে সিটকানো লাগানো ছিল না। আমি একটু মাথাটা ঢুকিয়ে দেখলাম। ঢুকে যে দৃশ্য দেখলাম তা দেখে তো আমি একদম ধাঁধা লেগে গেল আমার চোখ। আমি যে ওখানে উপস্থিত আছি বা একজন মানুষ এসে এখানে দাঁড়িয়ে আছে, সেদিকে কোনো ভুলবশত তার কোনো রকম কোনো সাড়া শব্দ নেই বা বুঝতেও পারছে না। সে এতটাই তার কাছে মগ্ন ব্যস্ত। আচ্ছা, সে তার কাজটা করছে, মোবাইলটা খুব সামনে এভাবে রাখা। সে মোবাইলের মধ্যে খুব সুন্দর করে সেই মুভি দেখছে। মুভির মধ্যে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর স্টাইল মুভি, আমি কি বলবো তোমাদের, বলে আর বোঝাতে পারবো না। আমি দেখে একদম আটকে গেলাম সেটাতে, দেখতেই থাকলাম। সে যেভাবে মোবাইলেতেও মুভিটাও দেখছে, ঠিক একইভাবে কাজও করছে। খুব সুন্দর করে তার কাজটা সে তুলছে। তবে কাজ করতে করতে সে বটে হাঁপিয়েও গেছে, মাথাটা ঘেমে গিয়েছিল। আমার ইচ্ছে করছিল তাকে একটু আমি হেল্প করি, কিন্তু পাটা বাড়িয়ে এগিয়ে যাওয়ার সাহসটা হচ্ছিল না। এটা দেখে বুকের ভিতরটা আমার ধুকধুক করে উঠছিল। আমার শ্বাসটা খুব ঘন হতে লাগলো। খুব ভয় পাচ্ছিলাম আমি। এটা কি? অন্যদিকে তীব্র এক অজানা ইচ্ছে মনের মধ্যে জেগে উঠছে। তারপর আমি বেশ কিছু সময় সেখানে অপেক্ষা করলাম যে এই পুরো দৃশ্যটাই আমি দেখতে চাই, দেখি এর শেষটা কোথায় যেয়ে হয়। তারপরে আমি সেখানে দাঁড়িয়ে পুরো দৃশ্যটাই উপভোগ করলাম। আমার কাছে যেমনি ভালো লেগেছে তেমনি খারাপও লাগলো। একা এত কষ্ট করছে, কাজ করছে, আমি একটু হেল্প করতে পারছি না, কীরকম লাগলো না বিষয়টা। যাকে নিজে থেকে আর এগিয়ে গেলাম না। আমি আমার মতো বাথরুমের কাজ শেষ করলাম। শেষ করে আমি আমার রুমের মধ্যে চলে আসলাম। রুমের মধ্যে আসার পর সেই দৃশ্য যেন আমার পিছু কিছুতেই ছাড়ছে না। সেই দৃশ্য বারবার আমার চোখের মধ্যে ভেসে উঠছে। পরের দিন যখন আমি অফিসে চলে গেলাম চুপচাপ করে, মামির সঙ্গে তেমন কোনো কথাই আমার হলো না। মামি আমাকে বলেছিল, কি হয়েছে, কিছু লাগবে তোর? আমি বললাম, না, যা লাগবে তা তুমি আমায় দিতে পারবে না। শুধু এই একটা কথা বলে চলে গেলাম। পিছন থেকে ডেকে বলল, শোন শিবা, দিতে পারবো না মানে এমন কি জিনিস আছে যেটা তুই চাবি আর আমি দেব না? তা কি হয়? উত্তরে আমি বলে গেলাম, ঠিক আছে, যদি তাই হয় বলবো। এই বলে অফিসে চলে গেলাম। অফিসে কিছুতেই কাজে মন বসছিল না। কোনো মতে দুপুর পর্যন্ত কাজ করলাম। তারপরে অফিসে ছুটি নিয়ে নিলাম। ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখলাম মামি নেই, সে তো অফিসেই আসেনি। ভাবলাম ওনার ছুটির টাইম ছাড়া উনি আসবেন না, কিন্তু ঘটনা সেদিন এমন ঘটেনি।
আমি এসে শুয়ে পড়লাম। বারবার সেই দৃশ্য আমার চোখে ভেসে উঠছিল। আমি খুবই আন্তরিকতার সাথে সেই দৃশ্যটাকে নিজেও ভুলতে চাইছিলাম না। কিছুক্ষণের মধ্যে গেট খোলা ছিল। হুট করেই বাড়িতে কারো উপস্থিতি মনে হলো। আমি আমার ঘরের জানালা থেকে দেখলাম বাড়িতে মামি চলে এসেছে। দরজা খোলা দেখে আমার নাম ধরে ডাকছে, শিবা কি বাড়িতে এসেছিস? তুই বাড়িতে আছিস? ডাক শুনতেই তো আমি ফিদা হয়ে বের হয়ে আসলাম। আমি বললাম, কী ব্যাপার মামি, তুমি আজকে এত তাড়াতাড়ি? বললো, তুই কেন এত তাড়াতাড়ি এসেছিস? আমি বললাম, আমার তো শরীরটা ভালো ছিল না তাই। বললো, হ্যাঁ দেখলাম সকালে তোর মনটা তেমন একটা ভালো নেই, অফিসে গেলে। আমিও এই ভাবনাটাই ভাবছিলাম, আসলে তোর জন্যই, তোর চিন্তা করে অফিস করতে আর ভালো লাগেনি। তাছাড়া আমার মাথাটাও খুব ধরে আছে রে, এজন্যই চলে এলাম অফিস থেকে। আমি বললাম, ভালো করেছো। আমি কি তোমাকে ঠান্ডা কিছু দিব, খাবা না গরম খাবা? তখন আমাকে বললো, আগে একটু রেস্ট নেই, পরে। আমি বললাম, ঠিক আছে বলো। ড্রিঙ্কে দুজনে একসঙ্গেই বসলাম সোফায়। বসে বসে আমি বললাম, তাহলে টিভিটা ছেড়ে দিই, দেখবে নাকি? বললো, হ্যাঁ দেখা যায়, সাউন্ডটা একটু কম করে দিয়ে ছেড়ে রাখ, দেখি। কিছু সময় সেখানে সে বসলো। বসে সেখান থেকে উঠে বাথরুমে চলে গেল। বাথরুমে যেয়ে ওড়নাটা রেখে সে গেল তার রুমের মধ্যে, যে সেখানে কিছু জামা কাপড় বাহির করে রাখলো, রেখে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে যেতেই আমি ডিং থেকে উঠে চুপ করে তার ঘরে গেলাম। ঘরে যেয়ে দেখলাম ড্রেসগুলো সে সুন্দর করে তার বিছানার উপরে রেখে দিয়েছে। আমি ড্রেসগুলো সরাতেই দেখি কি সুন্দর এক জোড়া টুপি বের হয়ে আসলো। দেখতে খুব দারুণ ছিল, মানে যেমনটা মানুষ পছন্দ করে ঠিক তেমনটাই। তো আমি হাতে নিলাম। হাতে নেওয়ার পর খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, একটু ঘষা মাজাও করলাম। তারপরে বেশ কিছুটা সময় আমি ওখানে অপেক্ষা করি। করার পর সেই কাপড়গুলো নাকের মধ্যে দিয়ে আমি গন্ধ নিচ্ছিলাম। যাকগে, দেখলাম যে যদি ময়লা টয়লা থাকে, যত গন্ধ ছিল আমার নাকের ভিতরে চলে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, এটা পরিধারণ করলে তার আর কোনো সমস্যাই হবে না, বরঞ্চ ভালোই লাগবে। এই ভেবে সেখান থেকে আমি বের হয়ে আসলাম। বের হয়ে এসে আবারও নিজের সময় বুঝে ডিঙ্কের মধ্যে বসে পড়লাম। যখন দেখলাম সে দরজাটা খুলে বের হচ্ছে, ঠিক তখনই আমি বললাম, এখন কি কিছু রেডি করব, শরবত বা কফি? আমাকে বলল, হ্যাঁ যেটা মন চাই কর। এটা বলায় আমি চুপচাপ করে উঠে গেলাম। যাওয়ার পর আমি দুটো কফি বানিয়ে নিয়ে আসলাম। আমি ভাবলাম একটু স্ট্রং হওয়া দরকার আছে। কফি বানিয়ে এনে ফাটাফাট করে আমি মামিকে একটা কফি দিয়ে দিলাম। মামিকে বললাম যে, তোমার জন্য আমি কফিটা বানিয়েছি, নিয়ে আসবো? বলল, হ্যাঁ আনবি, আমি আসছি। এই বলে উনি ঘর থেকে বের হয়ে আসলো। অন্যদিকে রান্নাঘরের সাথে তার রুমের এক সাইডের বারান্দা থেকে গ্লাস ফিট করা ছিল, মানে ওটাতে ব্যালকনি যাওয়ার জন্য বিশাল বড় একটা গ্লাস লাগানো। গ্লাসের পর্দাটা সরানো ছিল। আমি কিন্তু কফি বানাতে বানাতে সবটাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তারপর আমি সেখান থেকে কফি দুটো নিয়ে আসলাম। আসার পরে রিংকে বসে গেলাম। বসে যাওয়ার পর মামিও চলে আসলো। তারপরে আমি তার হাতে কফিটা দিয়ে দিলাম। দুজনে একসাথে বসে বসে কফি খেলাম। কফি খেতে খেতে অনেক গল্প করলাম। মামি আজকে আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে শিবা, তুই কি কোনো প্রেমে টেমে পড়েছিস? আমি বললাম, এটা কি বলছো? স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, কোনো লাইফেই তো কোনো মেয়ের সাথেই কথা বললাম না। প্রেমে পড়া তো অনেক দূরের কথা। যাও দুই একটা মেয়ে ছিল, ওরা আমার ক্লাসমেট ছিল। ওদের সঙ্গে আমার তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। শুধু লেখাপড়া নিয়ে হয়তো বা দুই একবার ডিসকাস হইতো, তাও সপ্তাহে দুই একদিন। এভাবেই চলছিল আমার পুরো লাইফ। পুরো লাইফটাই তো সুখে সুখে কেটে গেল। এসব প্রেম করার, পছন্দ করার, ভালোবাসার সময় কোথায় হলো আমার, বলো তো মামি? বলো, আসলে তুই যে কোন যুগে বসবাস করিস, এখনকার ছেলেরা কত ফাস্ট, আর তুই সেই আগের কালকার ছেলেদের মতো একদম সোলোয়ে রয়ে গেলি। আমি বললাম, তাই নাকি? তুমি আমাকে বলো তো মামি, যে তুমি তোমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ বা গ্রামে যে কোথাও, তুমি কি কোনো ছেলেকে পছন্দ করতে, ভালোবাসতে?
বললো, না রে, আমার দ্বারা এরকম হয়নি, তোর মামার সাথে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে ফার্স্ট বিয়ে হয় আমাদের। আমরা বিয়ে করেই একে অপরকে ভালোবাসা পছন্দ করা শুরু করেছিলাম। আমি বললাম, যেখানে আমার মামা করেনি, আমার বাপ করেনি, তোমরাও করনি, আমি কোত্থেকে করব বলো? এই বলে মামি আর আমি প্রচণ্ড হাসছিলাম। তারপরে আমি সেখানে বসে থাকতে থাকতে আমি কী করলাম, বড় পর্দার মধ্যে খুব সুন্দর করে ছেড়ে দিলাম একটা মুভি। যেন তেন মুভি নয়, সেই মুভি, খুব সুন্দর মুভি। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো কোন মুভি ছেড়ে দিলাম। হঠাৎ করেই দিলাম, কারণ সময়টা ছিল মেঘলা আকাশ, আকাশে হালকা বৃষ্টি পড়ছিল, একটু একটু হাওয়া বইছিল, শিরশিরে বাতাস। লাগিয়ে দিয়েছিলাম মেন দরজাটা, খোলা ছিল সমস্ত জানালা, পর্দা দেওয়া ছিল বাড়িতে। তারপরে লাইট ছিল বাড়ির, সব কিছু বন্ধ। খুব সুন্দর প্রাকৃতিক একটা হাওয়া চলছিল বাড়ির ভিতরে। পুরা বাড়ি স্তব্ধ হয়ে গেছে। এতটা শান্তিময় সময় ছিল তখন ওই বাড়ির, কীভাবে বোঝাবো তোমাদেরকে আমি। যাই হোক বন্ধুরা, ওই অবস্থায় বসে আমি টেলিভিশনে খুব সুন্দর করে ওটা ছেড়ে দিলাম। 42 ইঞ্চি একটা এলইডি টিভি ছিল, একদম ড্রিঙ্কে। দেওয়ার পর মামি ওখানে বসা, আমিও বসে আছি। তারপরে কিছুটা সময় যখন চললো, মামি তো দেখে অবাক, আমি তো চেয়েই আছি। হঠাৎ করে মামি আমাকে বলে বসলো, কী রে শিবা, এটা কি? আমি বললাম, কেন, তোমার ভালো লাগছে না? দেখো না। বললো, আরে ফ্রি বলে কি এতটাও ফ্রি? আমি বললাম, তাতে কি আসে যায়, এটাও তো একটা মুভি, ওরা মুভি বানাইছে, আমরা দেখলে দোষ কোথায়? চলো দেখি। এই বলে মামি সেখান থেকে উঠে যেতে লাগলো। আমি মামিকে বললাম, লজ্জা পাচ্ছ কেন, বসো, মুভিটা খুব সুন্দর, এসো দেখি। তাছাড়া এই মুভি তো তুমি একা একা দেখোই, আমার সঙ্গে বসে দেখলে দোষ কোথায়? তখন আর মামি নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। আমি বললাম, মামি, মিথ্যে বলেছি কিছু? তখন সে আমাকে বলল, তার মানে তুই লুকিয়ে লুকিয়ে আমার সবটাই জানিস? আমি বললাম, সে বহু আগে থেকেই জানি, শুধু সুযোগ পাই না, বলতে পারি না, সাহস পাই না, এজন্যই। আচ্ছা মামি, তুমি আমাকে একটা কথা বলো, আমি তো তোমার সাথে একসাথে থাকতে থাকতে সম্পূর্ণ বন্ধুত্ব তৈরি হয়েছে, তারপরে এতটা ফ্রি মাইন্ডে কথা বলি, এত ফ্রি তুমি, আমি, আমার কাছে কেন তোমার এই কষ্টটা লুকাও বলো তো? আমি কি তোমার কষ্টের ভাগ নিতে পারতাম না? নাকি আমার উপরে তোমার ভরসাই ছিল না? এই কথা বলে আমি তার হাতটা ধরলাম। ধরার পরে দেখলাম মামি আমায় কিছুই বললেন না। নিজের অজান্তেই কখন জানি মামির চোখ থেকে জল গড়িয়ে মাটিতে পড়ে গেলেন। আমার খারাপ লাগলো। আমি তাকে বললাম, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আমি, ততক্ষণ পর্যন্ত আর এক ফোঁটা জলও তোমার চোখ থেকে পড়ে মাটিতে পড়ে যেতে দিব না, এটা আমার ওয়াদা। সে সুযোগ কি আমাকে দিবে বলো? আমাকে উত্তরে সে জিজ্ঞাসা করলো, সমাজ কি বলবে? আমি বললাম, সমাজ তো অনেক কিছুই বলে, তাতে কি আসে যায়? তাছাড়া তুমি কোন বাড়ির মেয়ে আর আমি কোন বাড়ির ছেলে, আমাদের মধ্যে তো কোনো রক্তের সম্পর্কই নেই। এটা কি কখনো ভেবেছো? এক ছিল মামা, তার সঙ্গে তুমি 20-30 বছর সংসারও করনি, কিংবা একটা ওয়ারিশও নেই। এই জন্য বলছি, এসব সমাজ আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নেব। আর আমি সমাজ বিরোধী কোনো কাজ করব না, বাস আমি তোমার দায়িত্বটা নিতে চাই। তুমি কি রাজি আছো? মামি একটু আমতা আমতা করলেও আমার আর বুঝতে বাকি রইল না যে সে আসলে মন থেকে কিছু করতে চায়। হয়তো বা এই সয় সম্পত্তি, এই আরাম, এই আয় সব কিছু হারাবে বলে, তার একটা ভুল সিদ্ধান্তে সব শেষ হয়ে যাবে বলে সেভাবে চেপে চেপে রয়েছে এতটা কষ্ট করে। আমি সেদিন থেকে তার সমস্ত কষ্টের অবসান ঘটানোর একদম কসম খেয়ে বসলাম। তো সেদিন ওই মুভিটা ফাইনালি আমরা লাস্ট পর্যন্ত দেখলাম। দেখার পরে আমি খুব সুন্দর করে মামির কাজগুলো করতে থাকি প্রথমে, কারণ আমার জীবনেও আমি কখনো আর কি বাড়ির কাজ এভাবে করিনি, এটাই ফার্স্ট করা শুরু করলাম। তো বাড়ির কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা করা আসলে একটু টেকনিকও তো থাকতে হবে। তো যাক, আমরা একটু মুভি টুভি দেখে কাজকাম শিখি, কাজে কোনো ব্যাপার না। কিন্তু
ফাইনালি তো একটু করে দেখতে হয়, তাই না? আমি খুব সুন্দর করে বাড়ির কাজ করা শুরু করলাম। প্রথমে আমি দেওয়ালের উপরে ঝুলন্ত যে লকেট দুটো ছিল সেগুলাকে খুব সুন্দর করে মাজলাম, ঘষলাম, ধুইলাম। হ্যাঁ, এতে করে মামি খুব খুশি হলেন। তারপর আমি ওয়ালটা একদম ওয়ালের এই পিঠ ও পিঠ মানে চতুর্পিঠে আমি খুব সুন্দর করে মাজলাম, ধুইলাম, একদম অনেক আলতো আলতো করে ঘষেছি, মেজেছি। মামি আমার কাজে অনেকটা খুশি হয়ে গেছে এবং সে শুধু খুশিই হয়নি, খুবই খুশি হয়ে গেছে। তারপরে আমি খুব সুন্দর করে যখন লকেট পরিষ্কার করা হয়ে গেল, তারপরে ওয়াল মাজা হয়ে গেল, এখন তো আমাকে ফ্লোরটা ফাইনালি মাজতে হবে, তাই না? তো ফ্লোরটা আমি খুবই সযত্নে মাজলাম। অবশ্যই তোমরা জানো যে ফিডার মাজার জন্য ব্রাশটা আলাদাই হয়। তো ঠিক একই রকমভাবে ফ্লোর মাজার জন্য ওই ব্রাশটা তো আলাদাই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একদম খুব সযত্নে আমি ফ্লোরটা মেজে দিলাম, মেজে ঘষে এমনভাবে পরিষ্কার করলাম, এতে করে তো আমি এতটা খুশি আর এতটা আনন্দিত আমি সে তোমাদের কী করে বোঝাবো। তারপরে একের পর এক চলতে থাকলো এইভাবে আমাদের জীবন। বেশ কিছুদিন যাওয়ার পরে মামি আমায় বললেন, শিবা, এভাবে আর কতদিন? আমি বললাম, কেন, যতদিন বাঁচি। তোমাকে তো আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, বাস একটু কাজ করা বাকি আছে, সেটা আমি করে দেব। এই কথা বললো, আমার বড্ড ভয় করছে। আমি তোমার কথা বলিনি, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, লোক কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। আমি উত্তরে বললাম, সব কিছু আমার উপরে ছেড়ে দাও। আত্মীয় স্বজন বলো, সমাজ সংসার বলো, সবাই শুধু টিক দিবে, ভিক কেউই দিবে না। তাই তোমার সমস্ত সম্মানের দায়িত্ব আমার, সেটা আমিই রক্ষা করব। তারপরে আমি একটা দিন তারিখ ঠিক করি, বিয়ের দিনটাও ফাইনাল হয়ে যায়। অনেকে এটাকে মেনে নিয়েছে, অনেকে নেয়নি, তাতে আমার কিছু আসে যায় না। তারপর থেকেই আমি সারা জীবনের জন্য মামির হয়ে গেলাম আর মামিকে আমার বউ করে নিলাম। তো বন্ধুরা, গল্প তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে চলে আসব তোমাদের সামনে। আজকে বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।